হ্যালো। আমি আগের দিনে শব্দপদ বাক্যটা আলোচনা করেছিলাম। আমি যেটুকু পড়িয়েছিলাম সেটা ইন শর্ট আমি একটু বুঝিয়ে নিই। যেটা হচ্ছে ধ্বনি হলো মুখের আমাদের গলার যে স্বর, যে আওয়াজ, সেটাকে ধ্বনি বলে। সেটাকে যখন আমরা লিখি, সেই লিখিত রূপটাকে বলা হয় বর্ণ। আর সেই বর্ণগুলো পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় একটা শব্দ। তো কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য গঠন করা যায় বলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য গঠন করা যায় না, কতগুলি পদ পাশাপাশি বসে একটা বাক্য গঠন করে, যেটার এক্সাম্পল তোমাদের এখানে রয়েছে, দেখালে তোমরা বুঝতে পারবে। যেমন শব্দ আর পদের ডিফারেন্সটা আগে বলে নিই। শব্দ হচ্ছে পদ হচ্ছে শব্দের সঙ্গে ব্যবহার হওয়া বিভক্তিগুলো একসঙ্গে হয়ে, মানে শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয়ে যায় তখন সেটা পদ হয়। যেমন এইখানে একটা এক্সাম্পল আছে, দেখো এখানে এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে তোমরা। এখানে আশু, শীতকাল, কলকাতা, যা, এগুলো এক একটা শব্দ। এই এটা, উন্তুস্তুয়, এগুলো হচ্ছে বিভক্তি। ঠিক আছে, যদি আমরা শুধুমাত্র শব্দ কয়েকটা পাশাপাশি বসিয়েই বাক্য গঠন করতে পারতাম, তাহলে আশু, শীতকাল, কলকাতা, যা, এটা লিখতেই একটা বাক্য হয়ে যেত। এটা কি একটা প্রপার বাক্য হচ্ছে না? কেন না? আশু, শীতকাল, কলকাতা, যা, এগুলো একটা শুধুমাত্র শব্দ। কতগুলি শব্দ পাশাপাশি বসে কিন্তু বাক্য গঠন হয় না, কতগুলি পদ পাশাপাশি বসে বাক্য গঠন হয়। এক্সাম্পল, শীতকালের সঙ্গে যখন যোগ করে দেব আমি, শীতকালটা হবে একটা শব্দ, এটা একটা বিভক্তি। শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়ে হলো কি শীতকালে। শীতকাল এটা হলো একটা পদ। কলকাতা একটা শব্দ, উন্তুস্তু একটা বিভক্তি। শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়ে গেল কি পদ, কলকাতায়। যা একটা শব্দ, উন্তুস্তু একটা বিভক্তি, একসঙ্গে যোগ হয়ে কি হয়ে গেল, যায়। তাহলে শীতকালে কলকাতায় যায়, এটা হয়ে গেল সবকটাই একটা একটা পদ। তাহলে এই আশু শীতকালে কলকাতায় যায়, এইটা একটা কিন্তু অর্থপূর্ণ একটা বাক্য হলো, মানে কথাটার একটা মিনিং আছে। যদি কোনো শব্দের মিনিং না থাকে, এটাও আমি আরেকটা তোমাদের বোঝাই এখানে, যে শব্দ বাক্য গঠন করার কতগুলো মানে নিয়ম আছে। কি কি বাক্য গঠনের কি কি নিয়ম আছে এখানেই আছে। এই যে বাক্যের দুটি অংশ, এই যে বাক্য গঠন করার জন্য কি কি নিয়মের প্রয়োজন। বাক্য গঠন করার জন্য কি কি নিয়মের প্রয়োজন, একটি বাক্যে কি কি থাকা দরকার। একটি বাক্যে কি কি থাকা দরকার? মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশিত হওয়া চাই, একটি কর্তা থাকতে হবে, একটি ক্রিয়া থাকতে হবে, হ্যাঁ, আর যে ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি বোঝানো হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে, একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তাহলে বাক্য গঠনের জন্য কি কি দরকার সেটা আগে ভালো করে জেনে নাও। বাক্য গঠনের জন্য দরকার একটা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে হবে, মানে একটা বাক্যটার একটা অর্থ থাকতে হবে। বাক্যের মধ্যে একটি কর্তা আর একটি ক্রিয়া থাকতে হবে, মানে একটা নাউন আর একটা ভার্ব থাকতে হবে। আর বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকতে হবে। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার দ্বারা বাক্যের সমাপ্তি হয়। ক্রিয়া মানে কাজ, যে কাজটার দ্বারা একটা বাক্য শেষ হচ্ছে। মানে একটা বাক্যের মধ্যে তো কাজ করা বা ভার্ব থাকবেই, কিন্তু ভার্বটা দিয়ে যখন মানে বাক্যটা শেষ হবে তখন সেটাকে বলবে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, একটা বাক্যের মধ্যে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকতে হবে, একটি মনের একটা ভাব প্রকাশ করতে হবে, মানে অর্থ থাকতে হবে, আর একটা কর্তা এবং একটা ক্রিয়া, মানে একটা নাউন আর একটা ভার্ব অবশ্যই থাকবে একটা বাক্যের মধ্যে, মানে তবে সেটা হবে সঠিক বাক্য। যেমন এখানে কুকুরটি চেঁচায়, এটা একটা ক্রিয়া, কাজ, কিন্তু এটা শেষ হচ্ছে, বাক্যটা শেষ হচ্ছে চেঁচায় দিয়ে, মানে সমাপিকা ক্রিয়া হয়ে গেল। যখন একটা কাজ করা বোঝাবে এমন কোনো শব্দ দিয়ে বাক্য শেষ হবে, সেই শব্দটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। যখন কোনো কাজ করা বোঝাচ্ছে এমন শব্দ দিয়ে একটা বাক্য শেষ হবে, তখন সেই শব্দটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। বোঝা গেছে? যেমন কুকুরটি চেঁচায়, চেঁচাইটা হচ্ছে একটা কাজ করা, এবং চেঁচাই দিয়ে বাক্যটা শেষ হচ্ছে, তাই চেঁচাই হলো একটা সমাপিকা ক্রিয়া। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, নেক্সট হলো কি বাক্য। তাহলে বাক্যর কী কী গঠন হওয়ার জন্য দরকার তোমরা বুঝে গেছো। তো এইবারে এইখানে বাক্য গঠন হওয়ার জন্য কেন এইগুলো ঠিক হলো, পদটা পাশাপাশি বসেছে, অর্থ প্রকাশ আগে, এটার সঙ্গে তুমি যেগুলো পড়লে আর কি বাক্য গঠনের নিয়ম সেটা মিলিয়ে নাও। দেখো, পাশাপাশি পদগুলি পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে। বাক্যের মধ্যে একটা ক্রিয়া থাকতে হবে বলেছে, ক্রিয়া মানে কাজ করা, যাওয়াটা একটা কাজ করা বোঝাচ্ছে। বাক্যের মধ্যে একটা কর্তা থাকতে হবে, মানে নাউন থাকতে হবে। দেখো, আশু একটা নাউন আছে, তাহলে নাউন আছে, যায় আছে, যায় হলো ক্রিয়া,
আরেকটা কি বলেছে, সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য শেষ হতে হবে। দেখো যায়টা হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে এবং বাক্যটা শেষ হয়েছে যাই দিয়ে, তাহলে যায়টা হলো একটা সমাপিকা ক্রিয়া। আর কি করতে হবে, কথাটার মধ্যে একটা মিনিং থাকতে হবে। আসো শীতকালে কলকাতায় যায়, এটার একটা মিনিং আছে, তার মানে এটা হয়ে গেলে একটা রাইট বাক্য। বোঝা গেছে? তো এটা আর বাক্য একটা শব্দেও গঠন করা যায়, দুটি, তিনটি, চারটি, যে কোনো রকম শব্দে ব্যবহার করা যায়। কেন সেটা লেখকের ওপর ডিপেন্ড করছে, সে কটা পদ দিয়ে বাক্য গঠন করবে বা কটা শব্দ দিয়ে বাক্য গঠন করবে। যেমন এখানে মাকে তুমি জিজ্ঞাসা করলে মা খেলতে যাবো, মা বললো যাও, যাওটাও কিন্তু একটা বাক্যের মধ্যে পড়ে, কেন যাওটা দিয়ে মা মনের ভাবটা তোমাকে যেতে পারমিশন দিচ্ছেন, এই মনের ভাবটা মা প্রকাশ করছেন। তো যাও হলো একটা বাক্য, কিন্তু তুমিটা এখানে উজ্জ্ব হয়ে গেছে, তুমি যাও, মা তোমাকে এটাই বলতে পারতো তুমি যাও, তো তুমিটা আর না বলে বললো শুধু যাও, তার মানে কিন্তু তুমিটাও বলছে কিন্তু সেখানে উজ্জ্ব আছে। একটা দুটো বাক্যে যখন আমরা ব্যবহার করব তখন এইভাবে কিছু কথা উজ্জ্ব হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটা জিনিস পড়বো, বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ হচ্ছে কোনো বর্ণকে ভেঙে ভেঙে দেখানো, জাস্ট এটাই হলো বর্ণ বিশ্লেষণ। যেমন হচ্ছে মানে এখানে দেখো একটা পায়রা, প এর সঙ্গে আকার আছে, উন্তুস্তু আছে, র এর সঙ্গে আকার আছে, এই পুরো জিনিসটাকে ভেঙে এখানে দেখিয়েছে। প আ, প এর সঙ্গে আকার, উন্তুস্তু সঙ্গে কিছু আকার, আকার ইকার, হর্ষ ইকার, দীর্ঘ ইকার, হর্ষ উকার, দীর্ঘ উকার কিছু নেই বলে শুধু অ বসেছে, র এর সঙ্গে একটা আকার বসেছে। ঠিক আছে, আমি আশা করি তুমি বুঝতে পেরে গেছো তোমরা। তো এইভাবে বর্ণগুলোকে বিশ্লেষণ করতে হবে। আরেকটা বিষয় একবার বলে রাখি, আমাদের বাংলা ভাষায় অনেক রকম শব্দ ব্যবহার করা হয়, যেহেতু আমাদের বাংলা একসময় মুসলমানদের শাসনাধীন ছিল, তাই মুসলমানদের কিছু ভাষা মানে ব্যবহারযোগ্য ভাষা রয়েছে, যেমন আরবি, কি বেশ বলে, ফরাসি, আরবি, তুর্কি, এগুলো আমাদের বাংলা ভাষার ওপর প্রভাব বিস্তার করেছে। আমাদের বাংলা ভাষায় ওই ভাষার কিছু কথা এসেছে। তাছাড়া পর্তুগিজ বা ইংরেজ, ফরাসি এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালানোর কারণে ওদের কিছু ভাষা আমাদেরকে বাংলায় এসে গেছে। তো এইগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষায় বহু শব্দ, এমন অন্যান্য শব্দ বাংলা ভাষায় ব্যবহার করা হয়। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে এইগুলো সব, সংস্কৃত, ফরাসি, তুর্কি, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, চীনা, ইংরেজ, এই সমস্ত শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে কী কী ভাষা। আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। সংস্কৃত ভাষা যেমন সূর্য, চন্দ্র, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। ফার্সি ভাষা বাদশা, সেপাই, আরও আছে, আমি দুটো এক্সাম্পল বলছি। ফরাসি ভাষা বাদশা, সেপাই, এগুলোও আমরা ব্যবহার করি। তুর্কি শব্দ গালিচা, চাকু, এগুলোও আমরা ব্যবহার করি। পর্তুগিজ চাবি, পেঁপে, বালতি, বোতাম, পাউরুটি, সাবান, মিস্ত্রি, এগুলো সব পর্তুগিজ শব্দ আমরা ব্যবহার করি। ওলন্দাজ শব্দ হরতন, রুইতন, এগুলো হচ্ছে তাসের ক্ষেত্রে ইউজ করা হয়। ফরাসি শব্দ হচ্ছে রেস্তোরাঁ, ব্যাংক, এগুলো আমরা ইউজ করি। চীনা শব্দ চা, চিনি, লিচু। ইংরেজি শব্দ চেয়ার, টেবিল, স্কুল, পেন, পেন্সিল, এগুলো। ঠিক আছে, এবার এইগুলো তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে, কারণ কি তোমাদের এক্সামেও দিতে পারে এবং তোমাদের যে এক্সারসাইজটা রয়েছে সেখানেও দেওয়া রয়েছে কোন শব্দ কোথা থেকে এসেছে লিখতে হবে, এই জায়গাটা ভালো করে পড়ে মুখস্থ করতে হবে। আচ্ছা, নেক্সট আমি আসছি হচ্ছে উদ্দেশ্য আর বিদেহ। উদ্দেশ্য আর বিদেহ হচ্ছে দুটি অংশ থাকে বাক্যের মধ্যে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিদেহ। যাকে নিয়ে কোনো কথা বলা হয় বা যে জিনিসটাকে নিয়ে কোনো কথা বলা হয় সেটা হয়ে যায় উদ্দেশ্য, আর বাকি যে অংশটা মানে উদ্দেশ্যকে নিয়ে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে বিদেহ। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। বিদ্যাসাগর ছিলেন অসাধারণ মাতৃভক্ত। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? বিদ্যাসাগর, তাই বিদ্যাসাগর হলো উদ্দেশ্য। বিদ্যাসাগরকে নিয়ে কি বলা হচ্ছে? ছিলেন অসাধারণ মাতৃভক্ত, সেই জন্য সেটা হলো বিদেহ। আর নেক্সট আমি আরেকটাও এক্সাম্পল দিই। চিতল, চিতল একটি হিংস্র প্রকৃতির মাছ। চিতল হলো উদ্দেশ্য, কেন কাকে নিয়ে কথা বলা হচ্ছে? চিতলকে নিয়ে কথা বলা হচ্ছে। চিতল মাছ কীরকম? একটি হিংস্র প্রকৃতির মাছ, তো সেটা হচ্ছে বিদেহ। এইভাবে উদ্দেশ্য বিদেহ আলাদা করতে হবে। আবার তোমরা এক্সামে একটা ভুল করে ফেলতে পারো, তোমরা ভাবতেই পারো যে সবসময় উদ্দেশ্য প্রথমেই থাকে, কিন্তু না, উদ্দেশ্য প্রথমে সবসময় নাও থাকতে পারে। উদ্দেশ্য প্রথমে নাও থাকতে পারে, উদ্দেশ্য প্রথমে, মাঝখানে, শেষে, যেখানে হোক থাকতে পারে। শুধু একটাই কথা মাথায় রাখবে যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে বা যে জিনিসটাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটাই হবে উদ্দেশ্য, সেটা প্রথমেই থাকুক, মাঝখানেই থাকুক বা শেষেই থাকুক। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন বাক্যের প্রথমে উদ্দেশ্য থাকে, একটা এক্সাম্পল দিই। বাক্যের প্রথমে উদ্দেশ্য থাকে, একটা এক্সাম্পল দিই। বড়বাবু বাড়ি নেই, কাকে নিয়ে কথা বলা হচ্ছে? বড়বাবুকে নিয়ে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে প্রথমে ব্যবহার করা হয়েছে। আমরা এরকমও বলতে পারতাম, বাড়িতে বড়বাবু নেই, তাহলে বড়বাবুটা মাঝখানে চলে আসতো।
সেখানেও কিন্তু বড়বাবুটাই উদ্দেশ্য হতো। কেন? তা কাকে নিয়ে কথা বলা হচ্ছে? বড়বাবুকে নিয়ে। আগে এইটা মাথায় রাখবে যে কাকে নিয়ে বা কোন জিনিসটাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেটা প্রথমেই আছে কিংবা মাঝখানে বা শেষে, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মাঝখানে ধরো এইটা বলছি, ক্লাসের মেয়েদের মধ্যে নমিতা সবচেয়ে লম্বা, নমিতা হচ্ছে মাঝখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা এটাও বলতে পারতাম নমিতা ক্লাসের মেয়েদের মধ্যে সবচেয়ে লম্বা, তাহলে নমিতাটা প্রথমে চলে আসতো। কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে উদ্দেশ্যটা কোথায় লেখা হচ্ছে। ইম্পর্টেন্ট হলো এইটা যে উদ্দেশ্যটা কোনটা, মানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, নমিতাকে নিয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা বলি, বাক্যের শেষে ব্যবহার করা হচ্ছে এরকম, কেবল এই কোমল মনের মানুষ ছিলেন বিদ্যাসাগর। আমরা এরকমও বলতে পারতাম বিদ্যাসাগর ছিলেন কোমল মনের মানুষ, কিন্তু আমরা এটা না বলে বললাম কোমল মনের মানুষ ছিলেন বিদ্যাসাগর। সেক্ষেত্রে বিদ্যাসাগরটা শেষে ইউজ হয়ে গেল। সেক্ষেত্রে এরকম কিন্তু এক্সামে দিতে পারে যে তোমাকে ঘুরিয়ে দিল, তুমি উদ্দেশ্যটা বুঝতে পারলে না, কিন্তু এটা কিন্তু ভুল করবে না। ওকে, নেক্সট হচ্ছে উদ্দেশ্য বিদেহ সম্প্রসারণ। উদ্দেশ্যর বিদেহটাকে কিভাবে আমরা সম্প্রসারণ করতে পারি? সম্বন্ধ পদ, বিশেষণ পদ, সংখ্যাবাচক পদ ইত্যাদি দিয়ে। আগে আমি দুটো জিনিস বলে নিই। বিশেষণ পদ, এখানে দেখো একটা এখানে দেখো একটা কথা এখানে লেখা রয়েছে বিশেষণ পদ, আর এই বিদেহ সম্প্রসারণের ক্ষেত্রে একটা কথা লেখা রয়েছে ক্রিয়া বিশেষণ। এই দুটো জিনিস কি আগে বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বিশেষণ পদ হচ্ছে যেটা তোমরা ইংলিশে অ্যাডজেক্টিভ পড়েছো, মানে কোনো জিনিসটা কেমন, লাইক দ্য অ্যাপেল ইজ রেড, অ্যাপেলটা কেমন? রেড, তো রেড ইজ অ্যাডজেক্টিভ, ঠিক যেমন পড়েছো। আর ক্রিয়া বিশেষণটা কি? বিশেষণ হচ্ছে কোনো জিনিসটা কেমন সেটা, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভ। আর ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়া বিশেষণটা হচ্ছে কোনো কাজ করা, ধরো তুমি বলছো কোনো একটা কাজ করা, সেই কাজ করাটা, সেই কাজটাকে ডিফাইন করছে যে ওয়ার্ডটা, ঠিক আছে, সেই কাজটাকে ডিফাইন করছে। মানে যেমন এখানে দেখো গাড়িটা অসম্ভব দ্রুত গতিতে চলছিলটাই একটা কাজ, চলাটাই একটা কাজ, সেটা কিভাবে চলছিল? অসম্ভব দ্রুত গতিতে চলছিল। ঠিক আছে, কোনো একটা কাজ কিভাবে হচ্ছে সেটা ডিফাইন করছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, ক্রিয়া কথাটা তো বিশেষণের আগে ক্রিয়া কথাটা কেন ইউজ হয়েছে? কারণ কি ওটা কোনো একটা কাজ করা বোঝাচ্ছে বলে। ঠিক আছে, ওই জন্য ক্রিয়া কথাটা ইউজ হয়েছে। আর এখানে দেখো কোনো কাজ করা বোঝাচ্ছে না, অনলি বিশেষণ, সেই জন্য ওখানে শুধু বিশেষণ শব্দটা ব্যবহার করা হয়েছে। কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, ধরো যে ওয়ার্ডটা, সেটা কাজটা কিভাবে হচ্ছে সেইটা ডিফাইন করছে, সেইটা বোঝাচ্ছে যে ওয়ার্ডটা, সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। আর এখানে শুধু বিশেষণ কোনটা? কোনো জিনিসটা কেমন সেটা বোঝাচ্ছে যে ওয়ার্ডটা, সেটা হয়ে যাবে বিশেষণ। আশা করি বুঝতে পেরেছ। এবার এই বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং সম্বন্ধপদ, এগুলো দিয়ে উদ্দেশ্য আর বিধেয়কে সম্প্রসারণ করা হয়, মানে বাড়ানো হয়। যেমন এখানে দেখো তোমার বোন কাল আমাদের বাড়ি এসেছিল, এখানে শুধু এই কথাটা বললেই হতো বোন কাল আমাদের বাড়ি এসেছিল, তার সঙ্গে একটা তোমার যোগ করে দেওয়া হলো। তার ফলে কি হলো, মানে বাক্যটা বড় হয়ে গেল। তোমার বোন কাল আমাদের বাড়ি এসেছিল, বাক্যটাও বড় হয়ে গেল, একটা সম্বন্ধ পদ যোগ হয়ে। নেক্সট বিশেষণ পদ হয়ে দেখো ছোট ছেলেটি খেলনা গাড়ি নিয়ে খেলছে, এখানে এটা আমরা বলতেই পারতাম ছেলেটি খেলনা গাড়ি নিয়ে খেলছে, তার সঙ্গে একটা ছোট ব্যবহার করে দিলাম, তাতে বাক্যটাও বেড়ে গেল, উদ্দেশ্যটা বেড়ে গেল। আমরা কাকে নিয়ে, বাক্যটা না সরি উদ্দেশ্যটা বেড়ে যাচ্ছে। আমরা কাকে নিয়ে কথা বলছিলাম? ছেলেটিকে নিয়ে। এখানে উদ্দেশ্য সম্প্রসারণ করেছে, মানে উদ্দেশ্যটাকে বড় করেছে, বড় করতে হবে। হ্যাঁ, কী করে বড় করবে? তার সঙ্গে ছেলেটি কেমন সেটা যোগ করে দেবে, ছেলেটি ছোট। তো আমি এখানে বলতেই পারতাম বেটে ছেলেটি খেলনা গাড়ি নিয়ে খেলছে, এটাও একটা বিশেষণ পদ। তো মানে উদ্দেশ্যটাকে যখন সম্প্রসারণ করতে হবে, মানে বাড়াতে হবে, সেই ক্ষেত্রে উদ্দেশ্যটা কেমন সেটা উদ্দেশ্যটার ব্যাপারে একটু বর্ণনা করে দেবে, ব্যাস বড় হয়ে যাবে। নেক্সট আমি চলে আসি বিদেহ সম্প্রসারণ। বিদেহ সম্প্রসারণ যেটা বললাম, গাড়িটি অসম্ভব দ্রুত গতিতে চলছে, গাড়িটি চলছিল একটা সমাপিকা ক্রিয়া। কেন? একটু আগে বলেছি, সমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়া যেই ক্রিয়া দিয়ে কোনো বাক্য শেষ হয়, যে ওয়ার্ডটা দিয়ে, মানে যে ওয়ার্ডটা কোনো কাজ করা বোঝাচ্ছে, এমন কোনো ওয়ার্ড দিয়ে, এমন কোনো শব্দ দিয়ে যদি কোনো বাক্য শেষ হয়, সেই শব্দটাকে সমাপিকা ক্রিয়া বলে। এবার সেই সমাপিকা ক্রিয়াটা কেমন? মানে গাড়িটি চলছিল, গাড়িটি কিভাবে চলছিল? অসম্ভব দ্রুত গতিতে, সেই জন্য এটা ক্রিয়া বিশেষণ। মানে কোনটাকে নিয়ে আমরা কথা বলছি? এখানে গাড়িটাকে নিয়ে কথা বলছি, তাহলে গাড়িটা উদ্দেশ্য, এখানে আমরা উদ্দেশ্য সম্প্রসারণ করছি না, কিন্তু আমরা করছি বিদেহ সম্প্রসারণ। তাহলে এখানে আসল মানে বাক্যটা কী ছিল? গাড়িটি চলছিল, এটা গাড়িটি চলছিল, এইটা ছিল অ্যাকচুয়াল বাক্য।
এবারে তোমাকে বলেছে যে বিদেহ সম্প্রসারণ করতে, উদ্দেশ্য সম্প্রসারণ করতে কিন্তু বলেনি। তাই তোমাকে কি করতে হবে, আগে উদ্দেশ্যটাকে আলাদা করে ফেলতে হবে। আগে আমাকে দেখে নিতে হবে আমরা কাকে নিয়ে কথা বলছি, আমরা গাড়িটাকে নিয়ে কথা বলছি, তাহলে গাড়িটা উদ্দেশ্য, আমাকে উদ্দেশ্য সম্প্রসারণ করতে বলেনি, তাহলে আমি গাড়িটাকে আলাদা করে দিলাম। দিয়ে এবারে চলছিলটা গাড়িটা কি করছিল, চলছিলটা হলো বিদেহ, তাহলে বিদেহটাকে সম্প্রসারণ করতে হবে। তাহলে গাড়িটা কিভাবে চলছিল সেটা যদি আমি বলে দিই, তাহলে এই উদ্দেশ্যটা, বিদেহটা বড় হয়ে যাবে। অসম্ভব দ্রুত গতিতে চলছিল, ব্যাস বিদেহ বড় হয়ে গেল, গাড়িটি অসম্ভব দ্রুত গতিতে চলছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো। এবারে বাক্যের 3টে গুণ থাকতে হবে। 3টে গুণ তো আমি একটু আগেই আলোচনা করে দিয়েছি। যুক্তিগ্রাহ্য হতে হবে, এটা অ্যাকচুয়ালি আলাদাভাবে পড়ার কিছু নেই, আমি বলেছি। বাক্যটাকে যুক্তিগ্রাহ্য হতে হবে, মানে মিনিং থাকতে হবে, অযৌক্তিক অবাস্তব হওয়া যাবে না। আর পদগুলি পরস্পর যথাযথভাবে বসাতে হবে। আর অর্থ বা ভাবগত বাধা আছে কিনা সেটা দেখতে হবে, যাতে না থাকে। আর নেক্সট হচ্ছে তোমার অবাস্তব অবান্তর হলে চলবে না, পূর্ণতা বোধ থাকতে হবে, মানে থাকতে হবে, একই কথা। ওকে, আই হোপ আন্ডারস্ট্যান্ড। এবার নেক্সট হচ্ছে তোমার অনুশীলনীর মধ্যে তোমরা যেটা করবে, এই 2 নাম্বারটা এখান থেকে করবে তুমি 5, 6, 7 আর 9, আর হলো 9 অ্যান্ড এই যে 5, 6, 8, 9, 10 এটা করবে এই পেজটা থেকে। আর নেক্সট পেজ থেকে, আগের পেজটা থেকে করবে 3 নাম্বারটা, অনলি 3 নাম্বারটা। ওকে, বাই। কমপ্লিট করে আমাকে পাঠাবে, কিছু জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ফোন করবে।